বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা ভ্যালু ইনভেস্টমেন্ট প্রসেস নিয়ে কথা বলবো। এই ভিডিওটি মূলত হচ্ছে সেট এ ক্লারম্যানের মার্জিন অফ সেফটির বই থেকে। আমরা এর আগে দুইটা ভিডিও করেছিলাম। সো আজকে হচ্ছে থার্ড এবং ফাইনাল ভিডিও। আজকে মূলত ভ্যালু ইনভেস্টমেন্ট প্রসেসটা নিয়ে কথা বলবো। গত ভিডিওটা ছিল ভ্যালু ইনভেস্টমেন্ট ফিলোসফি। সো ভ্যালু ইনভেস্টমেন্ট প্রসেস হচ্ছে দিস ইজ ওয়ান কাইন্ড অফ মার্কেট ওরিয়েন্টেড, মানে আমরা ভ্যালু ইনভেস্টমেন্টটা কীভাবে ইমপ্লিমেন্ট করব সেটা অনেকটা মার্কেটের উপর ডিপেন্ড করে। তবে প্রত্যেকটা মার্কেটের কিছুটা সিমিলারিটি থাকে। ডেভেলপ মার্কেটে অনেক প্রোডাক্ট থাকে, অনেক মার্কেট অনেক ডেপথ থাকে এবং অনেক অপরচুনিটি থাকে। বাট একটা স্মল মার্কেটে, বিশেষ করে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো মার্কেটে অপরচুনিটি অনেক কম। নেভারদিলেস ভ্যালু ইনভেস্টমেন্ট প্রসেসের যে লার্নিংগুলো সেগুলো আমাদের এখানেও কিছুটা অ্যাপ্লাই করা যাবে। সো লেটস আমরা কথা বলি। সো সেট এ ক্লিয়ারম্যানের মার্জিন অফ সেফটি ইনভেস্টিং স্ট্র্যাটেজিস ফর থটফুল ইনভেস্টর, এই বই থেকে আমরা মূলত 3টা ভিডিও করতেছিলাম। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হোয়ার মোস্ট ইনভেস্টর্স স্টাম্বল। দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ভ্যালু ইনভেস্টমেন্ট ফিলোসফি। আজকে হচ্ছে ভ্যালু ইনভেস্টমেন্ট প্রসেস। সো ভ্যালু ইনভেস্টমেন্ট প্রসেসের ভিতরে আমরা প্রথম হচ্ছে আমাদের ভ্যালু ইনভেস্টমেন্টের ফিলোসফিটা হচ্ছে কি, যে আমরা আন্ডার ভ্যালুড স্টক বের করবো এবং সেখানে আমরা বিনিয়োগ করব। পরবর্তীতে যখন স্টকটার রাইটলি ভ্যালুয়েশনটা বাড়বে অথবা তখন ফেয়ারলি প্রাইসড হবে, অথবা তখন আমরা স্টকটা বিক্রি করে দিব, অথবা আমাদের ভ্যালুটা যখন রিয়েলাইজ হবে। এখন এটা খুব সিম্পল, মানে আন্ডার ভ্যালু স্টক বের করা, বিক্রি করা। বাট মার্কেটে রিয়েলি অপারেশনসে গেলে আন্ডার ভ্যালুড স্টক বের করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। মার্কেটে সবসময় আন্ডার ভ্যালুড স্টক থাকে না। অনেক ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি থাকে, ফান্ডামেন্টাল কোম্পানির স্টক থাকে, বাট সেগুলো আন্ডার ভ্যালুড নাও থাকতে পারে। সো ডে টু ডে আমাদেরকে সবসময় মার্কেট ওয়াচ করতে হবে, মার্কেটের সাথে থাকতে হবে। কখনও কোনো ভালো স্টক আন্ডার ভ্যালুড হয়ে যায় কিনা সেটা কিনতে হবে। এছাড়াও এটা হচ্ছে 1 নাম্বার, যে আপনি অলওয়েজ মার্কেটে ওয়াচ রাখবেন এবং সেখানে আপনার নিজস্ব একটা ভালো আপনার সিলেক্টেড কিছু স্টকের আপনার নিজের ভ্যালুয়েশন থাকবে। সেই ভ্যালুয়েশন থেকে যদি দেখেন যে মার্কেটের প্রাইসটা কমে গেছে, তখন আপনি ওইটা কিনবেন এবং ভ্যালুয়েশনটা যখন রিয়েলাইজ হবে তখন আপনি বিক্রি করবেন। এটা হচ্ছে ভ্যালুয়েশন প্রসেস। আর কিছু স্পেশাল সিচুয়েশান আছে যখন ভ্যালু ইনভেস্টররা সেটা অপরচুনিটি, মিসপ্রাইসড অপরচুনিটি থাকে। সেগুলা যেমন কয়েকটা হচ্ছে সিকিউরিটিস সেলিং অ্যাট ডিসকাউন্ট টু ব্রেক আপ ফর লিকুইডেশন ভ্যালু, মানে অনেক সময় সিকিউরিটিস ডিসকাউন্টে বিক্রি হয়। যেমন কোনো কোম্পানি যদি লিকুইডেশন অ্যানাউন্স করে, যেটা আমাদের এখানে খুব কম, ব্যাংক্রাপসি অ্যানাউন্স যদি করে, তখন আপনি দেখতে হবে যে কোম্পানি যদি লিকুইডেশন করে সেটার যে অ্যাসেটগুলো যখন সেল করে, যখন ডিস্ট্রিবিউশন করবে, মানে নেট অ্যাসেট ভ্যালু অ্যাট লিকুইডেশন যদি মার্কেট প্রাইসের চাইতে বেশি হয়, মানে মার্কেট প্রাইস যদি অনেক কম হয়। যেমন সেবার যেমন মার্কেট প্রাইস যদি একটা স্টকের 100 টাকা হয়, কিন্তু আপনি দেখছেন কোম্পানির ক্যাশ আছে, ল্যান্ড আছে, এগুলো বিক্রি করে প্রত্যেকটা শেয়ার হোল্ডার মিনিমাম 120 টাকা পাবে, 150 টাকা পাবে, তাহলে তো আপনি স্টকটা কিনতে পারেন। এটা হচ্ছে সিকিউরিটি সেলিং অ্যাট এ ডিসকাউন্ট টু ব্রেক আপ ফর লিকুইডেশন ভ্যালু। অ্যাসেট কনভার্সন অপরচুনিটিস, এটাও আমাদের এখানে তেমন নেই, যে কোনো একটা কোম্পানি যদি তার স্টককে অ্যাসেট কনভার্ট করে যদি দেয়, এটা একটা স্পেশাল অপরচুনিটি। তারপর হচ্ছে লিডিং পার্সেন্টেজ ডেক্লাইন অ্যান্ড নিউ লো লিস্ট। অনেক সময় প্রত্যেক দিন দেখবেন কি টপ লুজার থাকে, টপ 10 লুজার। আমাদের ঢাকা স্টকে টপ 10 লুজার থাকে। কোনো স্টক যদি হঠাৎ অনেক দাম কমে যায়, এটা তখন দেখতে হবে, রিসার্চ করে দেখতে হবে এটা আসলে কী কারণে কমছে। যদি দেখেন যে কোম্পানিটা ভালো বা টেম্পোরারি একটা কারণে, যেমন হচ্ছে ইপিএস কম দেখাইছে হয়তো এই কোয়ার্টারে, ঠিক আছে, তারপর হচ্ছে হয়তো এমন একটা নিউজ আসছে যেটা, হ্যাঁ এটা হয়তো টেম্পোরারিলি নিউজটা, একটা কোম্পানি একটা, যেমন লাফার্জ সুরমার বিপরীতে একটা মামলা ছিল বাগদাবাদ গ্যাস সিস্টেমের, সেখানে তারা মামলাতে জিতে গেছে এবং লাফার্জ সুরমাকে একটা বড় ধরনের জরিমানা ফাইন করছে। সো এটা একটা টেম্পোরারি নিউজ। এইটা যদি ফাইনটা চলে যায় তাহলে আবার নর্মাল সিচুয়েশন চলে যায়। তাই এই নিউজের কারণে যদি শেয়ারটার দাম অনেক পড়ে যায়, এটা একটা অপরচুনিটি ওই শেয়ারটা কেনা। অনেক কোম্পানি ইলিমিনেটস ইজ ডিভিডেন্ড। অনেক সময় কোম্পানি যদি তার ডিভিডেন্ড, হিস্টোরিক্যাল ডিভিডেন্ড যে রেট ছিল তার সাথে অনেক কম ডিভিডেন্ড দেয়,
স্ট্র্যাটেজিক কারণে যে কোম্পানি ক্যাশ টাকাটা অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করবে, তাহলে শেয়ারের দাম পড়ে যেতে পারে, অথবা ডিভিডেন্ডের রেট যদি শেয়ার হোল্ডারের এক্সপেকটেশন অনুযায়ী না হয় তাহলে শেয়ারের দাম পড়ে যেতে পারে। পড়ে যাওয়ার পর আপনি দেখবেন যে সত্যি এটা তো একটা টেম্পোরারি কারণ হতে পারে, তখন আপনি যদি দেখেন যে এটা আন্ডার ভ্যালুড হয়েছে তখন আপনি কিনবেন। ফল ইন কোয়ার্টারলি আর্নিংস এটা আমরা বললাম যে কোয়ার্টারলি রিপোর্টিংয়ের কারণে আর্নিংস ভোলাটিলিটির কারণে এক কোয়ার্টারে যদি আর্নিংস কম দেখায়, শেয়ার দাম যদি অনেক পড়ে যায়, তখন আমরা এটা কিনতে পারি। টেম্পোরারি আউট অফ ফেভার স্টক, অনেক সময় মার্কেটে কোনো একটা স্টকের ডিমান্ড কমে যায়, স্টকটার মার্কেটে তেমন চাহিদা থাকে না, ডিমান্ড এবং সাপ্লাই কারণে স্টকের দামটা কমে যায়, তখন এটা কিনতে হবে। সেগুলো হচ্ছে ভ্যালু ইনভেস্টমেন্টের অপরচুনিটি। ভ্যালু ইনভেস্টমেন্ট কন্ট্রারিয়ান থিঙ্কিং। এখন ভ্যালু ইনভেস্টমেন্টটা আসলে আমরা ভ্যালু ইনভেস্টমেন্ট ফিলোসফিতে বলছি যে এটা একটা লোন জার্নি, যে ভ্যালু ইনভেস্টররা কিন্তু মার্কেটের বিপরীতে মোস্ট অফ দ্য টাইম অবস্থান নিতে হয়। মার্কেট যদি বুলিশ থাকে, সবাই যদি সেখানে বেশি দামে স্টক ক্রয় করে বিনিয়োগ করতে থাকে, কারণ ভ্যালু ইনভেস্টররা কিন্তু সেখান থেকে বিরত থাকে। সো ভ্যালু ইনভেস্টিং বাই ইটস নেচার ইজ কন্ট্রারিয়ান, মানে মার্কেট থেকে এটা মার্কেটমুখী না, মার্কেট না, এটা হচ্ছে মানে কন্ট্রারিয়ান হচ্ছে বিপরীতমুখী। Since they are acting against the crowd, contrarians are almost always initially wrong and likely for a time to suffer paper losses. So যারা কন্ট্রারিয়ান, যেটা বললাম যে মার্কেট যদি একটা স্টকে যে আন্ডার ভ্যালুড করে, আউট অফ ফেভার থাকে, যে মার্কেট ওই স্টকটা ফেভার করতেছে না, বাট ভ্যালু ইনভেস্টর যদি দেখে হ্যাঁ এটা ডিসকাউন্টে সেল হচ্ছে, তাহলে ভ্যালু ইনভেস্টর কিনবে, এবং কেনার পরে তাকে অনেক দিন অপেক্ষা করতে হতে পারে মার্কেট ওই স্টকের ভ্যালু রিকগনাইজ করতে। সো তা ভ্যালু ইনভেস্টর কিন্তু শুরুতে কিন্তু সবসময় লসে থাকে। সো দ্যাট ইজ কল্ড কন্ট্রারিয়ান থিঙ্কিং, মানে মার্কেট যদি সব বুলিশ হয়, ভ্যালু ইনভেস্টর অনেক সময় বিনিয়োগ করে না, তারা বসে থাকে। মার্কেট অনেক সময় বিয়ারিশ হলে সবাই যেখানে বিনিয়োগ করতে বন্ধ থাকে, ভ্যালু ইনভেস্টর সেটা বিনিয়োগ করে। সো ভ্যালু ইনভেস্টররা মোস্ট অফ দ্য টাইম কন্ট্রারিয়ান। বাট এখানে একটা কথা হচ্ছে, কন্ট্রারিয়ান হওয়ার জন্য কন্ট্রারিয়ান হতে হবে না। আপনি যদি সত্যিকার যদি দেখেন যে এখানে অপরচুনিটি আছে, যে হারে মার্কেট বাড়তেছে, আরও বাড়ার সুযোগ আছে, তখন আপনিও বিনিয়োগ করবেন। কিন্তু আপনি যদি দেখেন না, আমি কোনো আন্ডার ভ্যালুড স্টক পাচ্ছি না, সব স্টক এবং মার্কেটের প্রাইস আর্নিং রেশিও অনেক বেড়ে গেছে, এবং প্রত্যেকটা স্টকের প্রাইস আর্নিং রেশিও যে বেঞ্চমার্ক প্রাইস আর্নিং রেশিও, অর্থাৎ যে প্রাইস আর্নিং রেশিও আপনি বিনিয়োগ করতে চান তাতে অনেক বেড়েছে, তখন আপনি মার্কেটের বিপরীত অবস্থান নিতে পারেন। আউট অফ ফেভার সিকিউরিটিজ মে বি আন্ডার ভ্যালুড, প্রফিট সিকিউরিটিজ অলমোস্ট নেভার ডাই। তো সো আউট অফ ফেভার কিছু কিছু স্টক আছে বিনিয়োগকারীদের কাছে অত জনপ্রিয় না, সেগুলো সবসময় আন্ডার ভ্যালুড থাকে। ওই ধরনের স্টকগুলোতে ভ্যালু ইনভেস্টররা বিনিয়োগ করবেন। আর কিছু স্টক আছে খুব পপুলার, সব সময় এগুলার দাম বাড়ে, তো এগুলো ভ্যালু ইনভেস্টররা বিনিয়োগ করবে না। হয় হার্ড ইজ সেলিং এ সিকিউরিটি, যে মার্কেট প্রাইস মে ফল অয়েল বিন দ্য রিজন। সো যখন হার্ডিং ইফেক্ট, যে যখন সবাই মিলে যখন একটা স্টক সেল করা শুরু করে, তখন কিন্তু মার্কেট কিন্তু আপনার রিজনেবলি যতটুকু পড়া উচিত তার চাইতে বেশি পড়ে যায়, তখন দ্যাট ইজ এ অপরচুনিটি ফর ভ্যালু ইনভেস্টর টু ইনভেস্ট ইন দ্যাট স্টক। Ignored, obscure and newly created securities may similarly become undervalued. এটা আমাদের এখানে নিউলি সিকিউরিটিজ সবসময় দাম বেশি থাকে, বাট এটা ডেভেলপড ইকোনমির কথা বলছে, ডেভেলপড মার্কেটের কথা বলছে, যে সেখানে এত হাজার হাজার সিকিউরিটি, সেখানে নতুন একটা সিকিউরিটি অনেক সময় এসে আন্ডারভ্যালুড থাকে, সেখানে অ্যানালিস্টরা সেটাকে সে স্টকের ট্রু ভ্যালু বের করা পর্যন্ত অনেকদিন আন্ডারভ্যালুড থাকে, পরবর্তীতে আস্তে আস্তে এটা ফেয়ার ভ্যালুতে যায়। এখন এই যে ভ্যালুয়েশন, আমরা যে বললাম যে আন্ডার ভ্যালুড স্টকে, যে এই আন্ডার ভ্যালুড স্টক বের করতে গেলে আপনার নিজের একটা ভ্যালুয়েশন থাকতে হবে, অ্যাপ্রাইজড ভ্যালু থাকতে হবে। সে অ্যাপ্রাইজ ভ্যালু করতে গেলে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে। এবং কতটুকু রিসার্চ করবেন, যা অনেক সময় সিম্পল রিসার্চ হচ্ছে আপনার স্টক রিলেটেড বেসিক ইনফরমেশনগুলো মার্কেট থেকে নিলেন, কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলে রিসার্চ করে অনেকে, যেমন প্রফেশনাল রিসার্চ যারা ইনভেস্টররা থাকে, অ্যানালিস্টরা থাকে, তারা মূলত একটা সিকিউরিটিজের যে কোম্পানি, স্টকের কোম্পানি, সেই সিকিউরিটি কোম্পানির ইন্ডাস্ট্রিটা কী, সেই ইন্ডাস্ট্রিতে কম্পিটিশনের লেভেল কী, এবং কোম্পানির অবস্থানটা কী, এবং তারা কোম্পানির ফর্মার এমপ্লয়ীদের সাথে কথা বলেন, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি কনসালটেন্টের সাথে কথা বলেন স্টকটা সম্পর্কে, অন্যান্য অ্যানালিস্টদের সাথে কথা বলেন, এবং কোম্পানির টপ ম্যানেজমেন্টের সাথে নিজেরা দেখা করেন, পরিচিত হন, এবং টপ ম্যানেজমেন্ট থেকে কোম্পানির সম্পর্কে জানতে চান, কোম্পানির ফিউচার সম্পর্কে জানতে চান, কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির ফিউচার প্রজেক্ট সম্পর্কে জানতে চান, এবং কমপক্ষে 10 বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং স্টক প্রাইসের যে অ্যানালাইসিস করেন। এগুলো হচ্ছে সিকিউরিটি রিসার্চ।
অ্যাডভান্স লেভেলের রিসার্চে এগুলো করে। আর এখন রিসার্চের একটা কস্ট আছে, আপনি যদি প্রচুর রিসার্চ করেন তার কিন্তু একটা কস্ট আছে। এই কারণে বলে 80-20 রুল। একটা স্টকের সম্পর্কে অ্যানালাইসিসের জন্য 80% ইনফরমেশান আপনি 20% টাইমে পেয়ে যাবেন। যেমন আপনি যদি একটা স্টকের জাস্ট স্টক লিস্টেড পেজে ঢুকেন, সেখানে তার কয়েক বছরের সেলস, মার্কেট ইপিএস এবং মার্কেট প্রাইস এবং প্রাইস আর্নিং রেশিও, ডিভিডেন্ড হিস্ট্রি, এগুলো কিন্তু 80% ইনফরমেশান। এই 80% ইনফরমেশান কিন্তু আপনি 20% টাইমে পেয়ে যাবেন। বাকি এডিশনাল 25-20% যেটা ফিউচার রিলেটেড, সেগুলো যদি আপনি গ্যাদার করতে চান তাহলে কিন্তু আপনাকে 80% টাইম স্পেন্ড করতে হবে। যেমন আপনি স্ক্রিনে দেখলেন শুধু ইপিএস, বাট ইপিএসটা তার কোর বিজনেস থেকে কতটুকু আসছে এবং নিউ বিজনেস থেকে কতটুকু আসছে এবং হচ্ছে এমন কোনো বিজনেস থেকে আসছে কিনা যেটা হয়তো কন্টিনিউ হবে না। সো এইগুলো অ্যানালাইসিস করতে গেলে কিন্তু আপনার সময় লাগবে। সো আপনি এখানে রাইটার যেটা বলতে চাচ্ছেন, হ্যাঁ অবশ্যই রিসার্চ করবেন, বাট রিসার্চ করার সময় দেখবেন যে এডিশনাল রিসার্চটাকে আর থেকে এডিশনাল বেনিফিট পাচ্ছেন কিনা। যদি এডিশনাল রিসার্চ থেকে এডিশনাল বেনিফিট না পান তাহলে যতটুকু রিসার্চ করা দরকার ততটুকু রিসার্চ করে স্টকটা পারচেজ করবেন। সো যেখানে বলতে আরেকটা জিনিস বলতেছে যে দুটা মানে অ্যাডিশনাল অথবা এক্সট্রা রিসার্চেরও কিছু কস্ট আছে। যেমনটা হচ্ছে no matter how research is performed, some information always remains elusive. Investors have to learn to live with less than complete information. আপনি একটা কোম্পানির সম্পর্কে যত ইনফরমেশান গ্যাদার করেন না কেন, কিছু কিছু ইনফরমেশান গ্যাপ থাকবে এবং কিছু ইনফরমেশান আপনি সত্যিকার অর্থে কনক্লুশন না টানতে পারবেন না। সো আপনাকে সেটা মেনে ইনভেস্টমেন্ট করার হ্যাবিট করতে হবে। সেকেন্ড হচ্ছে, ইভেন ইফ ইনভেস্টর কুড নো অল দি ফ্যাক্টস অ্যাবাউট ইনভেস্টমেন্ট, হি অর শি উড নট নেসেসারিলি প্রফিট। একটা কোম্পানির সম্পর্কে সব ইনফরমেশান জানলো যে আপনি প্রফিট করতে পারবেন তা না। সো আপনাকে এখানে একটা লেভেলে আপনাকে স্যাটিসফাই হতে হবে এবং ডিসিশন নিতে হবে। এখন কত কেউ যদি বলে না আমি রিসার্চ একদমই করবো না, তাহলে তো আপনি বিনিয়োগ করতে পারবেন না। যে রিসার্চ আপনাকে করতেই হবে। ইনভেস্টমেন্ট রিসার্চ ইজ দ্য প্রসেস অফ রিডিউসিং লার্জ পাইলস অফ ইনফরমেশান টু ম্যানেজেবল ওয়ান্স। সো একটা কোম্পানির সম্পর্কে অনেক ইনফরমেশান থাকে, বা রিসার্চ হচ্ছে অনেক ইনফরমেশান থেকে আপনি যেগুলো রিলিভেন্ট ম্যানেজেবল ওই ইনফরমেশানগুলো আপনি আলাদা করবেন। এবং এটা বলে ডিস্টিলিং দ্য ইনভেস্টমেন্ট হুইট ফ্রম দ্য চ্যাপ, মানে একটা গমের আপনি ইনভেস্টমেন্ট রিসার্চ হচ্ছে যে আপনার গমের উপরে তো অনেক শক্ত একটা আবরণ থাকে, তার উপরে মানে খোসা থাকে, এগুলা এই খোসা টোসা দূর করে সত্যিকারের গমটা বের করা হচ্ছে আপনার রিসার্চের কাজ। এবং আমরা জানি মার্কেটে অনেক স্টক থাকে, কিন্তু সবগুলো স্টক কিন্তু ইনভেস্টেবল না। সবগুলো স্টক থেকে রিসার্চ করে ইনভেস্টেবল স্টকগুলো বের করা হচ্ছে রিসার্চের কাজ। এবং আপনি রিসার্চ করলে যে ইমিডিয়েটলি যে আপনি একটা স্টককে ইনভেস্টমেন্ট করতে পারবেন তা না, কিন্তু আজকের রিসার্চটা কিন্তু আপনি ফিউচার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। যেন আপনি একটা রিসার্চ করে দেখলেন যে একটা স্টক, যে এটা খুব ভালো স্টক বাট কারেন্টলি দামটা অনেক বেশি, তখন আপনি এই যে আজকে রিসার্চ করলেন, তাহলে আপনার সাথে সাথে কিন্তু শেয়ারটা কিনতে পারবেন না। আপনি এটাকে কী করবেন, ওয়াচে রাখবেন। ওয়াচে রেখে কোনো একদিন যদি এটা মার্কেট ডিমান্ড এবং সাপ্লাইয়ের কারণে যদি দামটা কমে যায়, অথবা কোনো টেম্পোরারি নিউজের কারণে দামটা কমে যায়, তখনই কিন্তু আপনি বিনিয়োগটা করবেন। সো আপনি যদি আগে থেকে রিসার্চ করে যদি না রাখেন, তাহলে কিন্তু আপনি বিনিয়োগটা করতে পারবেন না। সে ফর এক্সাম্পল আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ যেমন গোল্ডেন হারভেস্ট একটা শেয়ার আছে, এই শেয়ারটা তাদের মেন বিজনেস হচ্ছে আপনার সিজনাল বিজনেস, বিশেষ করে স্কুলের বাচ্চা ছেলেমেয়েরা তাদের প্রোডাক্টগুলোর মেন কনজিউমার, যাদের আইসক্রিম আছে এবং অন্যান্য ফ্রোজেন ফুডস আছে। এখন করোনা ভাইরাসের কারণে স্কুলগুলো বন্ধ এবং বিভিন্ন পিকনিক, বিভিন্ন সোশ্যাল গ্যাদারিংগুলো বন্ধ, যার কারণে তাদের প্রোডাক্ট বিক্রি একদম কমে গেছে এবং স্টকটা লস হয়েছে। সো আপনি রিসার্চ করে দেখলেন, বাট কোম্পানিটা ভালো, হয়তো কিছু ইস্যুজ আছে, আপনি রিসার্চ করে দেখলেন, তো আপনি দেখলেন শেয়ারটা যদি আপনি 10 টাকা 12 টাকা যদি পান তাহলে আপনি কিনবেন। সো বাট এখন 15 টাকা 16 টাকা 18 টাকা তাহলে বেশি আছে, তাহলে আপনি রিসার্চটা করে রাখলেন, যখন ওই প্রাইসে আসবে তখন আপনি শেয়ারটা কিনবেন। সো রিসার্চ করে যে সাথে এটাতে বেনিফিট পাবেন তা না, বাট ফিউচারে এটা অবশ্যই বেনিফিট পাবেন। Just as a superior sales force cannot succeed if the factory does not produce quality goods, an investor program will not long succeed if the quality research is not performed on a continuing basis. বলছে আপনি যেমন একটা ফ্যাক্টরি যদি ভালো গুডস না, মানে একটা কোম্পানি যদি তার গুডস কোয়ালিটি ভালো না থাকে, মানে ফ্যাক্টরি যদি ভালো কোয়ালিটি গুডস উৎপাদন না করে, তাহলে ওই বিজনেসটা বেশি দিন সার্ভাইভ করবে না, মার্কেট শেয়ার ধরে রাখতে পারবে না। তেমনি আপনি যদি কন্টিনিউয়াসলি রিসার্চ না করেন, তেমনি আপনার ইনভেস্টমেন্ট প্রোগ্রামও কিন্তু সাকসেসফুল হবে না। সো আপনাকে কন্টিনিউয়াসলি কোয়ালিটি রিসার্চ করতে হবে।
এরিয়াস অফ অপরচুনিটি ফর ভ্যালু ইনভেস্টর, এটা তো আমরা বললাম যে ট্রেডিশনাল বাইরেও কতগুলো অপরচুনিটি আছে যেগুলো ভ্যালু ইনভেস্টরদের, যেগুলোকে রাইটার ক্যাটালিস্ট বলতেছে। মানে ক্যাটালিস্ট মানে হচ্ছে মার্কেটের যে নর্মাল ফাংশন, সেখান থেকে আমরা ভ্যালু ইনভেস্টররা তার ভ্যালুটা রিয়েলাইজ করে যে একটা আন্ডার ভ্যালু স্টক কিনবে এবং সে এক সময় মার্কেট সেই স্টকের ট্রু আর্নিং পাওয়ার, ক্যাশ ফ্লো এবং রিকগনাইজ করে শেয়ারটাকে ফেয়ার ভ্যালু বাড়াবে, তখন আপনি আপনার ভ্যালুটা রিয়েলাইজ করবেন। বাট অনেক সময় স্পেশাল অপরচুনিটি যেটা মার্কেটের নর্মাল ফাংশনিং না, বরং একটা কোম্পানি নিজের ফাংশনের কারণে আপনার ভ্যালু ইনভেস্টররা সেখান থেকে প্রফিট করতে পারবে। এ ধরনের কতগুলো অপরচুনিটি, যেমনটা হচ্ছে একটা কোম্পানি যদি ভোটিং কন্ট্রোল অফ এ কোম্পানি স্টক, মানে কোনো বড় ইনভেস্টররা যদি অ্যাক্টিভিস্ট ইনভেস্টর যদি কোম্পানি কন্ট্রোল নিতে চায়, তাহলে সেখানে কিন্তু অটো প্রাইসটা বাড়বে। কর্পোরেট স্পিন অফস, শেয়ার বাইব্যাকস, রিক্যাপিটালাইজেশন, মেজর অ্যাসেট সেল, এগুলো আমাদের বাংলাদেশে সবগুলো নাই, বাট এগুলো হচ্ছে অপরচুনিটি। এমার্জেন্সি হবে কোম্পানি ফ্রম ব্যাংক্রাপ্টসি, একটা কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে যাবে এর ভিতরে, যেমন হচ্ছে আমাদের দেশে পিপলস লিজিং, যে ব্যাংক্রাপ্ট হয়ে যাবে এর ভিতরে থেকে ঘুরে আসছে, এখন দেখা যায় এটা কোথায় যাবে, কি হবে। তো এই ধরনের কোম্পানিতে যদি আপনি যদি মনে করেন হ্যাঁ এখানে একটা অপরচুনিটি আছে, আপনি রিসার্চ করে দেখেন কোম্পানিটা টার্ন অ্যারাউন্ড করতে পারবে, তাহলে আপনি এটা কিনতে পারেন। ইনভেস্টিং কর্পোরেট লিকুইডেশন, যেটা আমরা বললাম, ব্যাংক্রাপ্টসি, তারপরে কমপ্লেক্স সিকিউরিটিস, রাইট অফার, রিস্ক আর্বিটার্স, স্কিন অফ, থ্রিফট কনভার্সনস, ফাইন্যান্সিয়ালি ডিস্ট্রেসড অ্যান্ড ব্যাংক্রাপ্ট সিকিউরিটিস। তো এগুলো কমপ্লেক্স সিচুয়েশনস, এগুলো হচ্ছে ভ্যালু ইনভেস্টরদের জন্য মূলত অপরচুনিটি। এগুলো ভ্যালু ইনভেস্টররা প্রচুর রিসার্চ করবে এবং তারা ফাইন্যান্সিয়ালি অনেক সাউন্ড থাকে, তারা এগুলো অ্যানালাইসিস করে যদি দেখে হ্যাঁ এখানে একটা ভ্যালু আছে, তখন তারা এই কমপ্লেক্স সিচুয়েশানে ইনভেস্টমেন্ট করবে। তাহলে স্টক সিলেকশন গেল, এবার হচ্ছে আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেডিং। স্যার ট্রেডিং আমরা এটা একটা বড় ধরনের ডিলেমা, আমরা কতটুকু ট্রেড করবো। ভ্যালু ইনভেস্টররা আমরা হ্যাঁ ধরে নিতে পারি যে তারা খুব কম ট্রেড করবে, লং টার্ম ধরে রাখবে, বাট কতটুকু ট্রেড করবে। সো তো আমরা এখানে সেট ক্লারম্যান বলতেছেন যে গুড ট্রেডিং ডিসিশনস ক্যান সামটাইমস অ্যাড টু অ্যান ইনভেস্টমেন্ট প্রফিটেবিলিটি অ্যান্ড আদার টাইমস ক্যান মিন ডিফারেন্স বিটুইন এক্সিকিউটিং ট্রানজ্যাকশন ফেলিং টু ডু সো। সো গুড ট্রেডিং কিন্তু আপনাকে অপরচুনিটি, প্রফিটেবিলিটি অপরচুনিটি আছে। আপনি যে একটা স্টক যদি দেখেন এটা ওভার ভ্যালুড হয়ে গেছে, তাহলে আপনি সেল না করলে তো আপনার প্রফিটটা লস করবেন। সো পোর্টফোলিও ম্যানেজমেন্ট এনকম্পাসেস ট্রেডিং অ্যাক্টিভিটি অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার রিভিউ টু ওয়ান্স হোল্ডিং। তো আপনার রেগুলার রিভিউ করবেন এবং সেখানে কোনো স্টক যদি আপনি মনে করেন যে আপনি ভুল করছেন, যে এটা স্টকটা কিনে আপনি যে এজামশান, যে রিসার্চের বেসে কিনছেন, বাট সেটা ঠিক না, অথবা হচ্ছে কোনো একটা যদি আপনার ভ্যালু রিয়েলাইজ হয়ে যায়, আন্ডার ভ্যালুড, আমরা আন্ডার ভ্যালুড ছিল এখন ফেয়ারলি ভ্যালুড অথবা ওভার ভ্যালুড হয়ে গেছে, তাহলে আপনি এগুলো সেল করে দেবেন। সো দিস ইজ ট্রেডিং। অথবা আপনি যদি আপনার যে হোল্ডিং আছে তার চাইতে আন্ডার ভ্যালুড স্টক পাইছেন, সেখানে সেইটা আপনি চেঞ্জ করতে পারেন। In addition, an investor portfolio management responsibilities include maintaining appropriate diversification. আপনার ডাইভার্সিফাই করতে হবে, সেটার জন্য আপনার ট্রেড করতে হতে পারে। মেকিং হেজিং ডিসিশনস অ্যান্ড ম্যানেজিং পোর্টফোলিও ক্যাশ ফ্লো অ্যান্ড লিকুইডিটি। আপনাকে লিকুইডিটি মেনটেন করতে হবে পোর্টফোলিওর, এটা নিয়ে আমরা আর একটু বিস্তারিত বলবো যে আপনি অলওয়েজ কি ইনভেস্টেড অবস্থা থাকবেন নাকি আপনি কিছু লিকুইড পজিশনে রাখবেন যাতে আপনি সেটা কাজে লাগাতে পারেন। সো অল ইনভেস্টর মাস্ট কাম টু টার্মস উইথ দ্য রিলেন্টলেস কন্টিনিউটি অফ দ্য ইনভেস্টমেন্ট প্রসেস। Although specific investment have a beginning and end, portfolio management goes forever. So portfolio management এটা forever activities, এটা কন্টিনিউয়াস অ্যাক্টিভিটিস। এখানে আপনাকে এটা কোনো বিগিনিং নেই এবং এটা কোনো এন্ড নেই। হ্যাঁ একটা স্টক আপনি কিনতে পারেন এবং সেটা বিক্রিও দিতে পারেন। পোর্টফোলিও ম্যানেজমেন্ট কন্টিনিউ, এবং এই কন্টিনিউটা আপনাকে অলওয়েজ রিসার্চের মাধ্যমে এবং আপনার স্ট্র্যাটেজি, আপনার অ্যানালাইসিসের মাধ্যমে কন্টিনিউ করতে হবে। সেখানে আপনার যে ট্রেডিং করা দরকার সেই ট্রেডটা করবেন, তবে এত বেশি ট্রেড করবেন না যার কারণে আপনার ট্রানজ্যাকশান কস্ট চলে যায় এবং আপনি একটা স্টক থেকে ফুল ভ্যালু রিয়েলাইজ করতে পারেন নাই। So importance of liquidity in managing an investment portfolio. So since no investor is infallible and no investment is perfect, there is considerable merit in being able to change one mind. এখানে বলতে যে আপনি কোনো ইনভেস্টমেন্ট কিন্তু একদম ভুল ত্রুটির ঊর্ধ্বে না, 100% পারফেক্ট না। আপনি যদি একটা স্টক রিসার্চ করে কিনেন, কিন্তু কেনার পর যদি আপনি দেখেন না আপনি আসলে ভুল করছেন, তাহলে আপনার মাইন্ড চেঞ্জ হতে পারে। সো এই মাইন্ড চেঞ্জ করার পরে স্টক থেকে বের হতে চাইলে এই ধরনের স্টকগুলোকে ভালো লিকুইড স্টক হতে হবে। ভালো কোম্পানির শেয়ার যদি আপনি কিনেন, সে ফর এক্সাম্পল আপনি একটা স্কয়ার ফার্মার শেয়ার কিনছেন, কেনার পর আপনার মনে হলো যে না আমি যে এটা যতই পেজ ভাবছিলাম এটা ফিউচার সেটা এই মুহূর্তে হচ্ছে না, যে ভালো সাথে ভালো একটা স্টক আপনি তখন পেয়ে গেছেন, তার সাথে সাথে কিন্তু স্কয়ার ফার্মার শেয়ারটা কিন্তু খুব কম
লসে আপনি সেল করে দিতে পারবেন। সো এগুলোকে বলে লিকুইড স্টক। সো এই আনএক্সপেক্টেড লিকুইডিটি নিডস ডু ওকার, মানে যেটা আপনি আবার কখনো যদি আপনি বিকজ অপরচুনিটি কস্ট অফ লিকুইডিটি ইজ হাই, নো ইনভেস্টমেন্ট পোর্টফোলিও শুড বি কমপ্লিটলি লিকুইড। আপনি 100% একবার বিনিয়োগ করে রাখবেন না, এটা উচিত না। অথবা আপনার ইনভেস্টমেন্টে 100% লিকুইড স্টক, যেমন কিছু কিছু স্টক আছে ইলিকুইড মানে হয়তো আপনি এমনভাবে বিনিয়োগ করছেন এটা এই মুহূর্তে বিক্রি হলে আপনার অনেক বড় লস হবে, অথবা এটার মার্কেট খুব কম। যে আমরা জানি ওটা যারা প্রাইভেট কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে, অথবা যারা প্রাইভেট প্লেসমেন্টে শেয়ার কিনে, অথবা হচ্ছে এমন একটা স্টক শেয়ার কিনছেন যেটা হাইলি লসে আছে, যেটার মার্কেট লিকুইডিটি খুব কম। যেমন আমরা জানি কিছুদিন আগে ফ্লোর প্রাইসের কারণে অনেক শেয়ারে কোনো ট্রেড হতো না, যেমন বাটা শু কোম্পানি অনেক দিন কোনো ট্রেড নাই, বিকজ ফ্লোর প্রাইসের কারণে এমন যে আটকে গেছে, যেটা শেয়ার হোল্ডাররা এটা এই প্রাইসে কিনতে চাচ্ছে না। তো এই ধরনের ক্ষেত্রে আপনার সব বিনিয়োগ যদি এই ধরনের শেয়ারে থাকে তাহলে তো আপনি পোর্টফোলিওটা ম্যানেজ করতে পারবেন না। সো আপনাকে লিকুইড অবস্থায় রাখতে হবে, আপনি কিছু স্টক অথবা একদম ক্যাশ লিকুইড অবস্থায় রাখতে হবে। মোস্ট পোর্টফোলিও শুড মেনটেন a balance, opting for greater liquidity when market compensates the investor while bearing it. আরেকটা হচ্ছে আপনি যখন ক্যাশ হোল্ড করবেন অথবা লিকুইড থাকবেন, তখন কিন্তু আপনার মার্কেট অপরচুনিটি নিতে পারবেন। আপনি যদি দেখেন কোনো একটা শেয়ার কিছু আন্ডার ভ্যালুড হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি এটা বিনিয়োগ করতে পারবেন। অথবা কোনো একটা স্টক সম্পর্কে আপনি ভালো একটা নিউজ পাইছেন রিসার্চের মাধ্যমে, আপনার ভালো একটা ফাইন্ডিং আছে, তাহলে কিন্তু আপনার ক্যাশ পজিশন থাকলে আপনি সেটা বিনিয়োগ করতে পারবেন। কিন্তু ক্যাশ পজিশন না থাকলে কিন্তু আপনি সেই জায়গায় বিনিয়োগটা করতে পারবেন না। সো এই কারণ হচ্ছে লিকুইডিটি আপনাকে লিকুইড রাখতে হবে, হয় ক্যাশ অবস্থা অথবা এমন কিছু স্টকে বিনিয়োগ করতে হবে যেটা মানে সিমিলার টু লিকুইড পজিশন। যেমন হচ্ছে স্কয়ার ফার্মা, মেরিকো, এগুলো হচ্ছে গ্রামীণ ফোন, এই শেয়ারগুলোর দাম আমাদের ঢাকা স্টকে দেখা যাচ্ছে তেমন ভ্যারি করে না। এগুলা হোল্ড করা মানে হচ্ছে অনেকটাই ক্যাশ হোল্ড করার মতোই। তারপর হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট রিকোয়ার্স পেইং অ্যাটেনশন টু দ্য পোর্টফোলিও অ্যাজ এ হোল, টেকিং ইন্টু অ্যাকাউন্ট ডাইভার্সিফিকেশন। সো আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্টের প্রথম তো হচ্ছে আপনার ট্রেডিং বললাম, দ্বিতীয় হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। সো পোর্টফোলিও ম্যানেজমেন্ট করবেন তখন আপনি রিস্ক ম্যানেজমেন্টের কথা খেয়াল রাখবেন, এবং রিস্ক ম্যানেজমেন্টের একটা বড় টুল হচ্ছে ডাইভার্সিফিকেশান। আপনি একটা স্টকে বিনিয়োগ না করে আপনি একাধিক স্টকে বিনিয়োগ করতে হবে, সেক্ষেত্রে 10 থেকে 15টা স্টকে আপনি বিনিয়োগ করতে পারেন ডিপেন্ডিং অন ইউর ফান্ড সাইজ। এবং হেজিং স্ট্র্যাটেজিস, আমাদের দেশে হেজ নাই। হেজ মানে হচ্ছে ফিউচার অথবা হচ্ছে অপশান ক্রয় করা আপনার পজিশনের বিপরীতে, অথবা এটা আমাদের দেশে নাই। সো দি ম্যানেজমেন্ট অফ পোর্টফোলিও ক্যাশ ফ্লো ইন ইফেক্ট দ্য while individual investment decision should take risk into account, portfolio management is a further means of reduction risk for investors. তো আপনি যখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টক যখন কিনবেন, তখন কিন্তু আপনি যেমন পোর্টফোলিও রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য কিনবেন, স্টকের রিস্ক দিকে কিনবেন, আর পোর্টফোলিও ম্যানেজমেন্টটাও কিন্তু একটা রিস্ক ম্যানেজমেন্ট টুল হিসেবে ব্যবহার করবেন। সো নাম্বার অফ সিকিউরিটিজ দ্যাট শুড বি ওন টু রিডিউস দ্য পোর্টফোলিও রিস্ক টু অ্যান অ্যাকসেপ্টেবল লেভেল ইজ নট গ্রেট অ্যাজ ফিউ অ্যাজ 10। সো এখানে বলতে 10টা থেকে 15টা শেয়ার আপনি কিনলে আপনার পোর্টফোলিও মোটামুটি অ্যাজ ফিউ অ্যাজ 10 to 15 different holdings usually suffice. An investor is better off knowing a lot about a few investments than knowing only a little about each of the great many holdings. So আমি বলতে চাই আপনি 10টা-15টা স্টক যদি নেন এবং এগুলো সম্পর্কে আপনি অনেক রিসার্চ করেন, তাহলে আপনি ভালো, বরং আপনার মার্কেট 300টা স্টকের থেকে 300টা স্টকের ব্যাপারে অল্প অল্প ইনফরমেশন জানার সাথে আপনি 10টা-15টা স্টকের ব্যাপারে বেশি ইনফরমেশন জানাটা হচ্ছে গুড ফর ইউর ইনভেস্টমেন্ট। ইম্পর্টেন্স অফ ট্রেডিং, এবং since transaction at the right price is critical, trading is central for value investment success. This does not mean that trading in of itself is important. So trading for its own sake is the best distraction and worst costly division. So trading এর জন্য সে ট্রেডিং করবেন না, যেটা হচ্ছে distraction. So investor must recognize that the long run investing is generally positive activity on a day to day basis. It is zero sum consequence. So এখানে বলছে লং টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু একটা পজিটিভ সাম গেইন, যে আপনি অনেকদিন ধরে ইনভেস্টমেন্ট ধরে রাখলেন, কোম্পানি প্রফিট করলো, সেই প্রফিটের মাধ্যমে ভ্যালু জেনারেট করলো, সেটা একটা শেয়ার পাবেন। কিন্তু ডে টু ডে ট্রেডিংটা অনেকটা হচ্ছে জিরো সাম গেইন, যে আপনি একটা স্টকে আজকে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কেন 10 টাকা বাড়লো, আপনার 10 টাকা বিক্রি করে দিলেন, আরেকজন শেয়ার হোল্ডার 10 টাকা বেশি যেটা কিনলো, তার মানে হচ্ছে আপনার পকেটে 10 টাকা আসলো, তার পকেটে 10 টাকা বেড়ে গেলো, আর কোম্পানির কিন্তু কোনো ফান্ডামেন্টাল চেঞ্জ নেই। সো দিস ইজ এ জিরো সাম গেম, যা আপনার প্লাস সমান সমান হচ্ছে আরেকজনের মাইনাস। So best investment opportunity arises when
Other investors act unwisely, thereby creating rewards for those who act intelligently. সেখানে বলছে অন্য ইনভেস্টররা যখন আনওয়াইজলি কাজ করবে, মানে কোনো একটা স্টক সঙ্গে ওভার রিয়েক্ট অথবা আন্ডার রিয়েক্ট করবে, সেক্ষেত্রে একটা হচ্ছে ভ্যালু ইনভেস্টর যে একটা অপরচুনিটি, তারা সেগুলোতে অপরচুনিটি সুযোগ নেবে. When others are willing to overpay for security, they allow value investor to sell at a premium price or sell short at overvalued levels. And when others, so যখন কোনো একটা শেয়ার হোল্ডার, কোনো অন্য শেয়ার হোল্ডাররা যখন একটা শেয়ার বেশি পে করতে চাচ্ছে একটা শেয়ারের জন্য, আপনি এটা সেল করে দেন আপনারটা, অথবা আপনি শর্ট সেল করে দেন. সো দিস ইজ, আপনি অপরচুনিটি নিচ্ছেন. অথবা আদার যখন কেউ অন্যরা যখন প্যানিক হয়ে যখন শেয়ারকে খুব কম দামে সেল করে দিতে চায়, তখন সেটা আপনি ক্রয় করেন. এইভাবে আপনি ট্রেডিংটাও করবেন. তো আপনার ট্রেডিংটা আসলে হবে স্ট্র্যাটেজিক এবং অবজেক্টিভ বেসড. ট্রেডিংয়ের জন্য শুধুমাত্র ট্রেডিং করে আপনি ইয়ে করতে পারবেন. সো ট্রেডিং ইজ দি প্রসেস অফ টেকিং অ্যাডভান্টেজ অফ সাচ মিস প্রাইসিং. এই যে মিস প্রাইসিংগুলোর জন্য আপনি ট্রেডিং করবেন, কিন্তু আপনার শুধু ইনফরমেশান পেয়ে ট্রেডিং করবেন না, যে এটা ওটা বাড়বে রেট, তো এটা আপনার নিজের শেয়ারটা সেল করে দিয়ে ওটা কিনবেন, এটার জন্য আপনি ট্রেডিং করবেন না. সাম ইনভেস্টর বাই অ্যান্ড হোল্ড ফর লং টার্ম. সো এখানে হচ্ছে স্টে ইন টাচ উইথ দ্য মার্কেট. অনেকে আছে মনে করে যে একটা স্টক কিনে আমি বসে থাকবো, এক সময় আমি এটা থেকে লাভ প্রফিট করবো. সো এই ধরনের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি এখন খুব একটা কাজ করবে না, কারণ এখন মার্কেট প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, প্রতিদিন অনেক ইনফরমেশান আসতেছে. সো আপনাকে এটা কাজে লাগাতে হবে. সো সাম ইনভেস্টর বাই অ্যান্ড হোল্ড ফর লং টার্মে, স্ট্রেসিং দ্য সিকিউরিটিস ইন দ্য proverbial vault of for years. While such a strategy may made sense at some time in the past, it seems misguided today. This is because the financial markets are properly creators of investment opportunities. The investors who are out of touch with the market will find it difficult to be in touch when with buying and selling opportunities regularly created by market. তাহলে আপনাকে মার্কেটের সাথে টাচে থাকতে হবে, কখন আপনার সেল অপরচুনিটি আসে, কখন আপনার বাই অপরচুনিটি আসে. সো আপনি একটা শেয়ার কিনে বল্টে ফেলে 5 বছর 10 বছর ঘুমাবেন, এই ধরনের ইনভেস্টমেন্টে নর্মালি আপনার ওই ধরনের কাঙ্ক্ষিত ফলাফল না হতে পারে. হতেও পারে যদি সেটা একটা কেউ টেসলা কিনে 10 বছর বসে থাকে, সেটা প্রচুর প্রফিট করবে. বাট এখন আপনাকে তো প্রতি মুহূর্তে রিসার্চ করে দেখতে হবে আপনার হোল্ডিংটা টেসলা কিনা. Today, with so many market participants having little or no fundamental knowledge of the business, their investment represent opportunities to buy and sell seems to present themselves at rapid pace. সো এখানে বলছে যে অনেক বিনিয়োগকারীরা মার্কেটে আছে যারা তাদের যে বিনিয়োগ সম্পর্কে ফান্ডামেন্টাল কোনো নলেজে নেই, বিজনেস সম্পর্কে, তারা অনেক সময় অতিরিক্ত দাম পে করে, অথবা অনেক সময় খুব কম দামে সেল করে দেয়. এই ধরনের শেয়ার হোল্ডার থেকে অপরচুনিটি নেওয়ার জন্য আপনাকে মার্কেটে থাকতে হবে. বিং টাচ উইথ দ্য মার্কেট ডাজ পজ ডেঞ্জার, হাউএভার ইনভেস্টর ক্যান বিকাম অবসেসড. আবার মার্কেটে সবসময় থাকলে একটা প্রবলেম হচ্ছে আপনি অবসেস হয়ে যাবেন, এবং আপনার প্রত্যেকটা প্রাইস কোটেশন আপনাকে কী করবে, এটা আপনাকে অ্যাট্রাক্ট করবে, অথবা হচ্ছে আপনাকে ভোলাটাইল করে দিবে, যে আপনি দেখালো খুব দাম বাড়লে আপনি সেল করে দিতে চাইবেন, সামান্য দাম বাড়লে অত দাম কমলে আপনি হতাশ হয়ে যাবেন, টেনশন করবেন. সো এইটা আপনাকে আবার কী করতে হবে, এই ধরনের যদি আপনি শর্ট টার্মিজম ডিসিশন থেকে আপনি যদি নিজেকে যদি রক্ষা করতে না পারেন, তাহলে আপনাকে সরাসরি বিনিয়োগ না করাই ভালো, আপনি প্রফেশনাল ইনভেস্টরে দিয়ে বিনিয়োগ করবেন. আর আপনি যদি মার্কেটের জন্য শর্ট টার্ম ভোলাটিলিটিটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, টলারেট করতে পারেন, এবং এটা টলারেট করে যদি আপনি আপনার লং টার্ম অবজেক্টিভটাকে যদি ম্যাক্সিমাইজ করতে পারেন, তাহলে আপনি ইউ শুড ডু ইউর ইনভেস্টমেন্ট ইউর সেলফ. So another hazard of proximity to the market is exposure to the stock brokers. Brokers can be source of market information, trading ideas, and even useful investment research. So many, however, are in business primarily next trade. So investor may choose to. সেখানে বলছে অনেক সময় মার্কেটের সাথে থাকলে, আপনার ব্রোকারদের সাথে থাকলে, ওরা আপনাকে প্রচুর ইনফরমেশান দিতে পারে যেগুলো আসলে আপনার জন্য ক্ষতিকর. যেমন আপনার একটা হোল্ডিং আছে, বাট আপনার হোল্ডিং অনেক ভালো স্টক আছে, হয়তো দাম বাড়তেছে না, সে আপনার বলবে এটা কেন রাখছেন, এটা কিনেন. সো আপনি তার কথা শুনলেন এবং আপনি কিন্তু ট্র্যাপে পড়ে গেলেন, ট্রেডিংয়ের স্পেকুলেটর অথবা ডে টু ডে ট্রেডার হয়ে যাবেন. সো আপনি এটা একটা জিনিস আপনার বুঝতে হবে, ব্রোকার একটা কথা বললে যে সেটাকে শুনতে হবে, অথবা সেটা ফিল্টার করা, ভেরিফাই করা, এই প্রসেসটা আপনার থাকতে হবে. আচ্ছা, এরপর হচ্ছে আমরা তাহলে সেলিং বললাম, ডাইভার্সিফিকেশন বললাম, ট্রেডিং বললাম, এরপর হচ্ছে বাইং. আপনি যখন একটা স্টক বাই করবেন, তখন লিভ রুম টু অ্যাভারেজ ডাউন, আপনি পুরো পজিশনটা কিনবেন না. Single most crucial factor in trading is developing an appropriate reaction to the price fluctuation. Investor must learn to resist fear, tendency to panic when prices are falling, and greed.
সো টেন্ডেন্সি টু বিকাম ওভারলি এনথুজিয়াস্টিক এবং প্রাইসেস আর রাইজিং। যখন মার্কেটের শেয়ারের দাম বাড়ে সেটা ওভার এনথুজিয়াস্টিক হওয়া এবং মার্কেটে যখন শেয়ারের দাম পড়ে যায় তখন প্যানিক না হয়, এগুলো থেকে আপনাকে টলারেট করতে হবে এবং এগুলো সহ্য করার ক্ষমতা থাকতে হবে, ম্যানেজ করার ক্ষমতা থাকতে হবে। এবং সবসময় ওয়ান হাফ অফ দ্য ট্রেডিং ইনভলভস লার্নিং টু বাই। ইন মাই ভিউ ইনভেস্টার শুড ইউজুয়ালি রিফ্রেন ফ্রম পারচেজিং ফুল পজিশন। সো আপনি যতটুকু বিনিয়োগ করতে চাচ্ছেন ফুল পজিশন কিনবেন না এট এ টাইম, আপনি এটাতে কিছু রাখবেন যাতে আপনি পরবর্তী দাম কমলে আপনি অ্যাভারেজ করতে পারেন। এটা হচ্ছে মেন কথা। ধরুন আপনি 1 কোটি টাকা শেয়ার কিনবেন, তাহলে আপনি শুরুতে 1 কোটি টাকা একদিনে কিনে ফেলবেন, আপনার এটা আপনি ভাগ করবেন 50 লাখ 20 লাখ, যদি আপনার কেনার পর যদি পড়ে যায় তাতে আপনি অ্যাভারেজ করতে পারেন। So evaluating your own willingness to average down can help you distinguish prospective investment from speculations. If the security you are considering is truly a good investment, not a speculation, you would certainly want to own more at a lower prices. And if prior to purchase you realize that you are unwilling to average down, then you probably should not make the purchase in the first place. Potential বলছে আমি একটা ইনভেস্টর শেয়ার যখন কিনবেন, আপনি ধরেন একটা শেয়ার আপনি 50 টাকা কিনছেন, পরে 40 টাকা হচ্ছে আপনি কিনতেছেন না, তার মানে কি যে শেয়ারটা আপনি 50 টাকা কিনতে রাজি ছিলেন সেটা আপনি 40 টাকা কেন কিনতে রাজি নেই। সো আপনাকে মনে রাখতে হবে যে এই শেয়ারটা আমি যত কমে পাবো তত বেশি বেশি কিনবো, এই ধরনের চিন্তা ভাবনা যদি থাকে তার মানে আপনি বিনিয়োগকারী। আর আপনি একটা প্রাইসে কিনছেন 50 টাকা, আপনি 70 টাকা বিক্রি করে দেবেন, পরে নিচে নেমে গেলো, তখন আপনি কিনতেছেন না, তার মানে আপনি কিন্তু বিনিয়োগের মতো আচরণ করতেছেন না। Potential investment in companies that are poorly managed, highly leveraged, and in unattractable businesses or beyond understanding may be identified and rejected. বাইং এর পর হচ্ছে সেলিং। তাহলে বাইং এর ক্ষেত্রে আমরা বললাম যে আপনি অ্যাভারেজ ডাউন করবেন এবং একসাথে কিনবেন না, পরে দাম কমলে আরও যাতে অ্যাভারেজ করতে পারেন। সেলিং কখন আপনি সেল করবেন, দ্য হার্ডেস্ট ডিসিশন অফ অল। সেলিং কখন সেল করবে এটা সবচেয়ে কঠিন ডিসিশন। To deal with the difficulty of knowing when to sell, some investors create rules for selling based on specific price to book value, price to earning multiple. অনেক বিনিয়োগকারী আছে তারা সেল কখন করবে সেগুলোর জন্য কতগুলো তারা রুলস অফ থাম তৈরি করে, যেমন প্রাইস টু আর্নিং রেশিও যদি 20-এর উপরে যায় আমি সেল করে দেবো, এই ধরনের একটা থাকতে পারে। আদার্স হ্যাভ রুলস বেসড অন দ্য পার্সেন্টেজ অফ গেইন থ্রেশহোল্ড। আবার অনেকের রুলস থাকে যে আমি একটা সাথে 10% পেলে আমি বিক্রি করে দেবো, 15% লাভ হলে আমি বিক্রি করে দেবো, সেটা যতই ফিউচার সম্ভাবনা থাক না কেন। সো এগুলা কোনোটাই রাইট, ওয়ান্স দে হ্যাভ মেড X% দে সেল ইট। স্টিল আদার্স সেট সেলস প্রাইস টার্গেটস অ্যাট দ্য টাইম অফ পারচেজ। অনেকে আছে একটা শেয়ার কেনার সময় একটা টার্গেট করে, সেটা গেলে সে বিক্রি করবে। তো 50 টাকাতে একটা শেয়ার কেনার সময় সে টার্গেট করলো যে এটা 70 টাকা গেলে আমি বিক্রি করে দেবো। অ্যাজ ইফ নাথিং দ্যাট টুক প্লেস ইন দ্য ইন্টারিম কুড ইনফ্লুয়েন্স দ্য ডিসিশন টু সেল। এবং মনে হচ্ছে এর বাইরে, কিন্তু 50 টাকা কেনার পর যে আপনার যদি মনে হয় সেটা 70 টাকা না, তাহলে তো আপনার ডিসিশন চেঞ্জ করা উচিত, কিন্তু না, সে 70 টাকা বিক্রি করবে ধরে রাখবে। সো নান অফ দিস সেট এ ক্লারম্যানের মতে নান অফ দিস রুলস মেক গুড সেন্স। এগুলো কোনোটাই ভালো পলিসি না। ইনডিড দ্যার ইজ এ অনলি ওয়ান ভ্যালিড রুল ফর সেলিং, অল ইনভেস্টমেন্ট আর ফর সেল অ্যাট দ্য রাইট প্রাইস। তাহলে একটাই প্রিন্সিপাল, সেটা হচ্ছে অল ইনভেস্টমেন্ট আর ফর সেল অ্যাট দ্য রাইট প্রাইস। সকল শেয়ারে সেল করে দেবো, বাট যখন আমি রাইট প্রাইস পাবো তখন। সো ডিসিশন টু সেল লাইক ডিসিশন টু বাই মাস্ট বি বেসড অন underlying business value. Exactly when to sell or buy depends on the alternative opportunities that are available. Should you hold for partial or complete value realization, or for example it would be foolish to hold out for an extra fraction of a point of gain in a stock selling just below the underlying value, and when market offers many bargains. So আপনার অনেকে আছে যে সে মনে করে 80 টাকা 79 টাকা করে সে বেচবে না, সে সামান্য 1 টাকার জন্য যদি আপনি যে মনে করেন 80 টাকা একটা ফেয়ার ভ্যালু, 79 টাকাগুলো বিক্রি করবেন না কেন? 79 টাকা বিক্রি করে যদি সেটা ভালো ইনভেস্টমেন্ট থাকে সেটা তো আপনি জান। সো এখানে এটা বলতেছে যে সাম ইনভেস্টার্স প্লেস এ স্টপ লস অর্ডার্স টু সেল সিকিউরিটিজ at a specific prices, usually marginally below their cost. If the prices rise, the orders are not executed. If the prices decline a bit, they presumably the way to steeper fall. So it is a fact, although this strategy may seem to effect way to limit downside, it is in fact crazy instead of taking advantage of market dips. সো এটা মূলত ট্রেডাররা করে, এটা একটা স্টপ লস পজিশন করে। এটা রাইটার যেহেতু সে ট্রেডিং থেকে অথবা স্পেকুলেশনটা সাপোর্ট করে, এটা একটা ক্রেজি স্ট্র্যাটেজি বলতেছে।
আরেকটা হচ্ছে আপনি লিকুইডিটি কনসিডারেশন অলসো ইম্পর্টেন্ট। তাহলে মানে আপনি কখন সেল করবেন, একটা হচ্ছে রাইট প্রাইসে সেল করবেন, আর একটা হচ্ছে আপনার যদি অপরচুনিটি থাকে, ডিফারেন্ট অপরচুনিটি, যেটা শেয়ারটা আছে তার সাথে ভালো অপরচুনিটি থাকে, তাহলে আপনি সেল করবেন। এবং আপনার যদি লিকুইডিটির দরকার হয় তখন আপনি সেল করবেন। লিকুইডিটি কনসিডারেশনস আর অলসো important in the decision to sell for many securities. The depth of market as well as the quoted price is important considerations. You cannot sell after all in the absence of willing buyers, so the likely presence of a buyer must therefore be a factor in the decision to sell. ওকে, এরপর হচ্ছে আপনি কোন ব্রোকার ব্যবহার করবেন। ব্রোকারের ক্ষেত্রে বলা হচ্ছে ইউজ এ ব্রোকার টু হোম ইউ আর ইম্পর্টেন্ট। যে ব্রোকার কাছে আপনার খুব গুরুত্বপূর্ণ সেই ধরনের সেই ব্রোকারের সার্ভিস আপনি নেবেন। যে ব্রোকারের কাছে আপনার গুরুত্ব নেই সেই ধরনের ব্রোকার থেকে সার্ভিস আপনি নেবেন না। An appropriate broker will possess balance of experience and desire and commitment to investment business and willingness to sacrifice immediate commission. যে ব্রোকার আপনার লং টার্ম সাকসেস, লং টার্ম গুড দেখবে, শর্ট টার্ম কমিশন ইনকাম করার জন্য আপনাকে ট্রেড করাবে না, এই ধরনের ব্রোকার আপনি ব্যবহার করবেন। ইউ ওয়ান্ট এ ব্রোকার উইথ সাফিসিয়েন্ট ক্লাউড উইদিন হিজ অর হার ফার্ম to provide you with the access to analysts and traders, and one with experience to handle your account properly and to know when to call you. And তাহলে যে ব্রোকার আপনাকে বিভিন্ন ধরনের রিসার্চ শেয়ার করবে এবং এক্সপিরিয়েন্স শেয়ার করবে, যেগুলোর সাথে আপনি ব্যবহার করবেন। আচ্ছা, এখানে কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে একটা ফুল টাইম জব। এখানে প্রচুর সময় দিতে হবে, অনেক রিসার্চ করতে হবে, মার্কেটের সাথে সব টাচে থাকতে হবে। কেউ যদি এগুলো না করতে পারে, কোনো ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, তাহলে তাকে প্রফেশনাল ইনভেস্টরদের মাধ্যমে ইনভেস্টমেন্টটা করাতে হবে। সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড, ডিসক্রিশনারি অ্যাকাউন্ট অথবা হচ্ছে মানি ম্যানেজার নিয়োগ দিয়ে করতে পারে। সো এই বইতে মোটামুটি আমরা আলোচনা করেছি, শুধু একটা জিনিস আলোচনা করিনি বই থেকে, সেটা হচ্ছে ভ্যালুয়েশনটা। যে আমরা ভ্যালু ইনভেস্টমেন্ট ফিলোসফি, ভ্যালু ইনভেস্টমেন্ট প্রসেস এবং প্রথম সাইকোলজিক্যাল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি, যেটা আমরা বললাম সাকসেসফুল ইনভেস্টর, আনসাকসেসফুল ইনভেস্টর। কিন্তু ভ্যালুয়েশনটা কীভাবে করবে, ভ্যালুয়েশন টেকনিক অথবা ভ্যালুয়েশন মেথড নিয়ে আলোচনা করিনি। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। এখানে করলে সেটা একটু ডাইলিউট হয়ে যাবে। দ্যাটস ওয়াই ভ্যালুয়েশন টেকনিক নিয়ে, সিকিউরিটি ভ্যালুয়েশন কীভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করিনি, সেটা আরেকটা ভিডিওতে করব। সো আজকের জন্য দ্যাটস অল। সবাইকে আল্লাহ হাফিজ, ধন্যবাদ।